হ্যালো স্টুডেন্টস, দেখো এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর যে রায়মার্টিন প্রশ্নমিত্রা সেই প্রশ্নমিত্রার মডেল নাম্বার 3 নম্বর স্কুলটা করাবো। একের দাগের এক কি বলেছে, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায় কত। দেখো CO2 গ্যাসের অবদান এখানে 60% হবে। সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে কত, মানে সিজিএস এককে কত হবে 8.31 ইন্টু 10⁷ হবে। অপশান বি। সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার ওপরে দেখা যায় কোন বর্ণ, এটা সঠিক উত্তর হচ্ছে লাল বর্ণ। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে কী হবে, বেশি হবে। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো, কালো দেখাতো। অপশান ডি। 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির যোজ্যতা হলো 1, কারণ কি বলতো, ইলেকট্রন বিন্যাস করলে কী হবে 2, 8, 1 এবং এইটা 1 নম্বর শ্রেণীতে থাকায় যোজ্যতা 1। কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে, এখানে CO2-র মধ্যে সমযোজী দ্বিবন্ধন আছে। অপশান সি। গ্রুপ বি দেখো, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে, তাহলে এটা হবে কি কঠিন অবস্থায় থাকে। দেখো 2 কি বলেছে, সৌর বিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, সিলিকন ব্যবহৃত হয়। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন ঘটে, কোনো পরিবর্তন ঘটে না। অথবাটা কি বলেছে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো, PV = 8টি। একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত, 0। ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, তাই জন্য কী হবে 20 সেমি হবে। 40-এর অর্ধেক কত, 20 সেমি। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো জলে নিমজ্জিত করলে দর্পণের ক্ষেত্রে ফোকাসের কোনো পরিবর্তন হয় না, তাহলে জলেও ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন, অবতল দর্পণ। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে, 3টি। LI ও F এর মধ্যে কোনটির পারণিক ব্যাসার্ধ কম, এটা হবে কি F, কারণ কি দেখো পর্যায় বরাবর গেলে কী হয় পারণিক ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে Fটা হচ্ছে ডান দিকে অবস্থিত, তাই জন্য কী হবে কম হবে। নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, 2টি। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, এটা কী হবে বলো তো, সমযোজী বন্ধন বর্তমান। 3-এর দাগের 1 দেখো, ভূতাপ শক্তি ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। কি আছে দেখো, এটি একটি পুনর্নবীকরণযোগ্য এবং অব্যয়সাধ্য শক্তির উৎস। এটি পরিবেশ বান্ধব এবং কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত করে না। অথবা একটা দেখো, O2 ও N2 গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন। অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কারণ এই গ্যাসগুলি ইনফ্রারেড রশ্মি শোষণ করতে পারে না। 2 দেখো, বয়েলের সূত্র অনুসারে PV ভার্সেস P লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্রের প্রকৃতি কী, দেখো লেখচিত্রটা এঁকে নেবে, যেটা হচ্ছে P অক্ষের সমান্তরাল। প্রকৃতি কী হবে, যে লেখচিত্রটি P অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। পরের প্রশ্ন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। ধরে নাও আপতন কোণ I ও প্রতিসরণ কোণ সমান R। তাহলে এক্ষেত্রে তোমরা ছবিটা এঁকে নেবে এবং কী দেওয়া আছে, যখন কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হয় তখন প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে প্রতিসরণ কোণটা আপতন কোণের চেয়ে বড় হয়, অর্থাৎ R>I। চিত্রানুসারে আপতন কোণ সমান AON এবং প্রতিসরণ কোণ BON এবং BON>AON। তাহলে এখানে চ্যুতি হচ্ছে ডেল্টা সমান কোণ R মাইনাস কোণ I। পরেরটা দেখো, ফাঁপা প্রিজমে কি আলোর বিচ্ছুরণ হবে, যুক্তি দাও। ফাঁপা প্রিজমে আলোর বিচ্ছুরণ হবে না। বিচ্ছুরণের শর্তটা কি, যে আলোর বিচ্ছুরণ হওয়ার জন্য বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হতে হয়।
এবং আলোকের বিভিন্ন বেগে গতিশীল হওয়ার প্রয়োজন হয়। ফাঁপা প্রিজমের ভেতরে বায়ু বা অন্য কোনো সমসত্ব মাধ্যম থাকে। এই মাধ্যমে আলোর সব বর্ণের আলোর বেগ প্রায় সমান, ফলে প্রতিসরাঙ্ক প্রায় একই হয়, তাই আলোর বিচ্ছুরণ হয় না। 3 থেকে 6 দেখো, পর্যায় সারণীতে 3 থেকে 4 এটা পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলের জারণ ও বিজারণ ধর্মের কি পরিবর্তন ঘটে। তাহলে পর্যায় সারণীতে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে মৌলগুলির জারণ ধর্ম হ্রাস পায়। কারণ কি, যে ইলেকট্রনের বর্জনের প্রবণতা কমে, আর মৌলগুলির বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। ইলেকট্রনের গ্রহণের প্রবণতা কমে এবং ইলেকট্রনের বর্জনের প্রবণতা বাড়ে। পরেরটা দেখো, MgCl2 যৌগে কিরূপ বন্ধন আছে ব্যাখ্যা করো। MgCl2 যৌগে তড়িৎযোজী বন্ধন আছে, ব্যাখ্যাটা দেখে নাও। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 282 আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 287। Mg পরমাণু তার বাইরের কক্ষে দুটি ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়নে পরিণত হয়। দুটি ক্লোরিন পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। এই বিপরীত আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে MgCl2 গঠন করে। পরের প্রশ্ন দেখো, A, B ও C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19। B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সময়োজী তড়িৎযোজী যৌগ উৎপন্ন ব্যাখ্যা করো। এখানে B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। B এর পারমাণবিক সংখ্যা 11, এটি সোডিয়াম যার ইলেকট্রন বিন্যাস 281। সোডিয়াম একটি ধাতু এবং ক্লোরিন একটি অধাতু। ধাতু ও অধাতুর মধ্যে বিক্রিয়ায় সাধারণত তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে Na+ আয়ন এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়ন গঠন করে, যা তড়িৎযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। অথবাটা কি বলা আছে, X, Y ও Z মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 9 ও 12। এদের মধ্যে কোনটি অ্যানায়ন ও কোনটি ক্যাটায়ন গঠন করতে পারে। দেখো, X যেটা তার পারমাণবিক সংখ্যা 6, 2 বিন্যাস 2 আর 4, Y পারমাণবিক সংখ্যা 9, বিন্যাস 2, 7 এবং Z পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস 2, 8, 2। Z ধাতু হওয়ায় দুটি ইলেকট্রন বর্জন করে Mg2+ ক্যাটায়ন গঠন করে, আর Y অধাতু হওয়ায় একটি ইলেকট্রন গ্রহণ করে M- অ্যানায়ন গঠন করে। আর X যেটা আছে, মানে যেটা কার্বন, সাধারণত সময়োজী বন্ধন গঠন করে। গ্রুপ ডি দেখো, 4-1 কি বলা আছে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। যে উষ্ণতায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V0 হলে T ডিগ্রি সি উষ্ণতায় আয়তন VT হবে। VT সমান V0 1 + T/273। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন VT সমান 0 হবে। সুতরাং 0 সমান V0 × 1 + T/273। যেহেতু V0 ≠ 0, এক্ষেত্রে 1 + T/273 সমান 0, T/273 সমান -1, T সমান -273 ডিগ্রি সি। 4-2 দেখো, অথবাটা দেখো, একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে। উষ্ণতা স্থির রেখে চাপের গ্যাস দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml থেকে কমে 501.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত। দেখে নাও, ধরা যাক ধূলিকণার সামগ্রিক আয়তন VD। গ্যাসের প্রকৃত প্রাথমিক আয়তন V1 সমান 1000 - VD ml এবং প্রকৃত অন্তিম আয়তন V2 সমান 501.25 - VD ml। প্রাথমিক চাপ P1 সমান P, অন্তিম চাপ P2 সমান 2P। বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2। তাহলে P × 1000 - VD সমান 2P × 501.25 - VD। তাহলে সেখান থেকে দুদিকে PP কেটে গেলে 1000 - VD সমান 2 × 501.25 - 2 VD। তাহলে সেখান থেকে কোষে VDটা কত বেরোবে, উত্তর
2.5 ml। তাহলে এখানে ধূলিকণার সামগ্রিক আয়তন 2.5 ml। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। লেন্সটির সামনে 20 সেমি দূরে 2 সেমি উচ্চতার একটি বস্তু আছে। প্রতিবিম্বের উচ্চতা ও প্রকৃতি নির্ণয় করো। দেখো, যেহেতু ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বক্রতা কেন্দ্র কী হয়, তার দ্বিগুণ হয়। তাহলে বক্রতা কেন্দ্র 20 সেমি হবে, আর ওই 20 সেমি দূরত্বেই বস্তুটা আছে। তাহলে যেহেতু বস্তুটি বক্রতা কেন্দ্রে অবস্থিত, প্রতিবিম্ব লেন্সটির অপর দিকে বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। এক্ষেত্রে প্রতিবিম্বটির উচ্চতা বস্তুর উচ্চতার সমান হবে। সমান কত হবে? 2 সেমি। প্রতিবিম্বটি অবশীর্ষ হবে, বস্তুর আকারের সমান এবং সৎ প্রতিবিম্ব হবে। তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে। আর যদি তোমাদের পিডিএফটা দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। অথবাটা দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? দেখো কী কী দেওয়া আছে, তোমরা সবসময় প্রথমে লিখে নেবে। বস্তুর দৈর্ঘ্য H1 সমান 5 সেমি, বস্তু দূরত্ব U সমান 2 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য H2 সমান 10 সেমি। এবার রৈখিক বিবর্ধনের সূত্র কী আছে বলো তো? M সমান H2/H1, তাহলে 10/5 সমান 2। আর একটা সূত্র কী আছে রৈখিক বিবর্ধন M সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব V/U, সেখান থেকে V সমান MU বা V সমান 2 × 2 সমান 4 সেমি। তাহলে অতএব উত্তরটা কী লিখবে? রৈখিক বিবর্ধন 2 এবং প্রতিবিম্ব দূরত্ব 4 সেমি। তোমাদের যদি আলো চ্যাপ্টারে গাণিতিক প্রশ্নাবলীর সমস্যা থাকে, অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে আলো চ্যাপ্টারের উপর, তোমরা অবশ্যই দেখে নিও। 4-3 দেখো, একটি সরল ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহৃত হয়? ক্যামেরায় তোলা ছবির বৈশিষ্ট্য কী? সরল ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহৃত হয়। বৈশিষ্ট্যগুলো দেখে নাও। ছবিটি সৎ বা বাস্তব হয়, ছবিটি উল্টো হয়, আর ছবিটি সাধারণত বস্তুর চেয়ে ছোট হয়, অর্থাৎ অবশীর্ষ হয়। 4-4, কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে। কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থিত? দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিউট্রন কণার দ্বারা অবস্থান নির্ণয় করা যায় না। ঠিক আছে, এখানে প্রথম পার্ট যে কোশ্চেনটার উত্তর হবে কি নিউট্রন কণা। মেন্ডেলিভের পর্যায় সারণী মৌলগুলির পারমাণবিক ভর অনুযায়ী তৈরি হয়েছিল, ইলেকট্রন সংখ্যা অনুযায়ী নয়। তাই নিউট্রন সংখ্যা দ্বারা মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না। মৌলটির ইলেকট্রন সংখ্যা 17, সুতরাং পারমাণবিক সংখ্যাও 17। এটি ক্লোরিন মৌল। ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 7। মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে তৃতীয় পর্যায় এবং সপ্তম শ্রেণীতে অবস্থিত। আর যদি তোমরা দীর্ঘ পর্যায় সারণীতে লিখতে চাও সেটা অন্য হবে। এখানে মেন্ডেলিভ প্রশ্নে দেওয়াই আছে, মেন্ডেলিভে বার করতে হবে, তাই তৃতীয় পর্যায় এবং সপ্তম শ্রেণীতে অবস্থিত। অথবাটা দেখো, ত্রয়ী মৌল কাদের বলে? এদের এরূপ নামকরণের কারণ কি? দেখো, ত্রয়ী মৌল বলা হয় লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে। তোমরা খাতায় লিখে নেবে যে ত্রয়ী মৌল বলা হয় লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে। কেন বলা হয় দেখে নাও। ডোবের আইনের ত্রয়ী সূত্র অনুযায়ী যখন 3টি সদিশ রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হয়, তখন মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মানের প্রায় সমান হয়। এই ধরনের 3টি মৌলের সেটকে ত্রয়ী মৌল বলে। নামকরণের কারণটা দেখো, যেহেতু এই সেটে 3টি ত্রয়ী মৌল থাকে এবং তাদের পারমাণবিক ভরের মধ্যে একটি নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক লক্ষ্য করা যায়, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। পরের ভিডিওতে তোমাদের পরে স্কুল করাবো। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা কমেন্টে জানিও, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম প্রশ্নবিত্রের সমাধান এবং টেস্ট পেপারের সমাধান আমি আপলোড করব। ঠিক আছে, রাখছি।